পার্ট যে কোনো প্রোগ্রাম শুরু করার আগে, কারণ সেতু বন্ধন করাটা খুব দরকার এবং হলকে জাগিয়ে রাখাটা দরকার। তো যাই হোক, নাম তো শুনলেন, সোমনাথ পাল, ত্রিবেণী থেকে সাকসেসফুলি বিজনেসটা বিল্ড করি। আজকে আমি কিছু শেখাতে আসিনি, আমার কিছু এক্সপিরিয়েন্স এবং আমার শুরু কি করে হয়েছিল সেটা নিয়ে একটু আলোচনা করব, এবং কেন এই অপরচুনিটিটা নিয়ে কাজ করেছি, কি ছিল, কি দেখেছিলাম সেটা নিয়ে একটু গল্প করব। কারণ আমি যখন শুরু করেছিলাম তখন আমার আপলাইনের কাছ থেকে, ইনফ্যাক্ট আমি যখন এই সাবজেক্টটা দেখেছিলাম তখন কিন্তু আমার প্রথমবার, ওকে 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 ঠিক ঠিক আছে, ওকে। তো আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি সাবজেক্টটা একবার শুনেছিলাম, কিন্তু তখন না মাথায় ঢোকেনি, কারণ অনেক রকম আইডিয়া ছিল, পড়াশোনা করছি, আবার ইনকাম করার কিছু দরকার আছে, বাবা হাত খরচা দেয়। সেই সাবজেক্টটাই বেশ কয়েক বছর পর শুরু করলাম, কারণ ওই প্রথমবার সেই ভাবনাটা ছিল না, পরের বার একই টপিক অন্যজনের কাছে শুরু করলাম। এটা আমাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রেই ঘটে। আমরা অনেকে একবার দুবার তিনবার শোনার পর হয়তো তারপরে স্টার্ট আপ করি। স্থান কাল পাত্র যদি ম্যাচ না করে পৃথিবীতে কোনো কাজই হয় না। আমরা যখন কাউকে বলতে যাই অনেকে রিজেকশন থাকে, অনেক কিছু বলে, কিন্তু এটাও ঠিক, ঠিক টাইম, ঠিক সময়, ঠিক জায়গা এবং ঠিক লোক যদি না ম্যাচ করে তাহলে কিন্তু স্টার্ট আপ নাও করতে পারে। তা আমার ক্ষেত্রে সেটা ঘটেছিল। তো আমি আমার আপলাইনের কাছ থেকে যখন তার বাড়িতে যেতাম, আমি অ্যাকচুয়ালি তার ছেলেকে পড়াতে যেতাম, আমি সাবজেক্টটা তার কাছ থেকে পেয়েছিলাম। তো আমি জানতাম এটা কি বিজনেস অপরচুনিটি, এবং সেখানে প্রথমবার শোনার থেকে কিছু ডাউটস ছিল, রাইট। এবং সেখানে আমার যখন আমি সেকেন্ড টাইম শুনি, ওনাকে দেখলে আমি অ্যাভয়েড করতাম, কারণ আমি জানি যে এই ধরনের মানুষরা কিছু লোককে ধরে বেড়ায়, ঠিক আছে, এরকম ধারণা হয়তো অনেকেরই থাকতে পারে, ঠিক আছে, এবং ওই প্রোডাক্ট গছিয়ে দেয়, এরকম কিছু ধারণা ছিল। কিন্তু তিনি আমাকে কিছু লজিক্যাল ইনফরমেশন দিয়েছিলেন, তাকে আমি না বলতে পারিনি। তিনি আমাকে কিছু লজিক্যাল ইনফরমেশন দিয়েছিলেন, সেই লজিক্যাল ইনফরমেশনগুলো কিন্তু আমার খুব কাজে লেগেছিল, আমার থট প্রসেস চেঞ্জ করে দিয়েছিল, যেটা প্রথমবারে আমি বুঝতে পারিনি, বা প্রথমবারে যার কাছে দেখেছিলাম তিনিও আমার সেটা ক্লিয়ার করতে পারেননি। তিনি আমাকে কয়েকটা প্রশ্ন করেছিলেন যে তুই তো চাকরি করিস, তুই টিউশন কেন পড়াস? তাই আমি বলেছিলাম একটু হাত খরচের জন্য। তিনি আমাকে কিছু ইকুয়েশন দেখিয়েছিলেন, তার মধ্যে উনি যেটা আমাকে দেখিয়েছিলেন, উনি এরকম একটা গোল টেনে আমাকে বলেছিলেন, এটা যদি তোর স্বপ্ন হয় আর আমাদের ইনকাম হয় এই রকম, তোর জীবনে যা যা স্বপ্ন আছে সেগুলো কি চাকরি করে বা টিউশন করে তুই কি পূরণ করতে পারছিস? আমি বললাম স্বপ্নের কথা তো কোনোদিন ভাবেইনি, কারণ মধ্যবিত্তদের জীবনে স্বপ্ন কিছু বলে কিছু নেই। আমাদের যেটা থাকে সেটা হচ্ছে ভয় এবং কিছু বাধ্যতা থাকে। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কি থাকে, 13 মাসে বছর হয়, বাড়িতে যদি গামছা ছিঁড়ে যায় আর মানে শেষ সপ্তাহে গিয়ে গামছা ছিঁড়ে যায় আর জানলার পর্দা ছিঁড়ে যায়, কোনটা আমরা কিনি? গামছাটা কিনি, আর ওটা বলি পরের মাসে, রাইট। ছোটবেলায় প্রাইমারি স্কুলে একটা ভালো কথা বলেছিলেন, পরে বুঝেছি, ওটা ছোটবেলায় বুঝিনি। উনি বলেছিলেন যারা আমরা চাকরি করি তাদের মাইনে পাওয়ার প্রথম সপ্তাহটা মাংস, তারপরের সপ্তাহটা মাছ, তারপরের সপ্তাহটা ডিম, আর লাস্ট উইকে এই বাড়ি থেকে ওই বাড়ি দিদি দুটো আলু দেবে, মাইনে পেলে দিয়ে যাবো। এটা কিন্তু মধ্যবিত্ত সময়, মানে মধ্যবিত্ত জীবনের কিন্তু এটা ঘটনা, এটা কিন্তু আমরা প্রত্যেকে রিয়েলাইজ করি। এই জায়গাটাও কিন্তু আমিও রিয়েলাইজ করতাম, কিন্তু সেটা নিয়ে ভাবিনি কোনোদিন, কারণ আমি দেখেছিলাম যখন পড়াশোনা করতাম তখন একটা চাকরি পেয়ে গেলে দারুণ হয়, একটা সুটেড বুটের হয়ে দাদারা অফিস যায়, পকেটে পয়সা থাকে, নিজের মতো করে কাটায়, এটা কিন্তু ভেবেছিলাম। কিন্তু পরে যখন নিজে ইনকাম করতে শুরু করলাম তখন বুঝলাম সেই টাকাটা আমার পকেটে আছে, কিন্তু সেই টাকাটা আমার নয়, সেটা আমার ফ্যামিলির, কারণ সেই অধিকারটা তা আমার নেই। আমি আমার নিজের মতো যথেচ্ছ জীবন কাটাতে পারি না, কারণ আমার ফ্যামিলির সেই টাকাটার ওপর ডিপেন্ড করে আছে। আমি ড্রিম ফিম ওইসব কিছু বলেছিলাম, আমি বলেছিলাম যে আমার কোনো স্বপ্নই নেই জীবনে। স্বপ্ন আবার কি জিনিস? চলে যাচ্ছে, চাকরি করছি, শনিবার হাফ ডে, রোববার ছুটি, চলে যাচ্ছে, সুন্দর চলে যাচ্ছে। তো বললো তোকে দেখায় একটা জিনিস, আমাদের স্বপ্ন হয়তো সবাইকারই থাকে, যেটা আমি বলেছিলাম যে স্বপ্ন সবাইকারই থাকে। উনি আমাকে দেখালেন যে ইনকামের সঙ্গে আমরা ম্যাচ করাই আমাদের স্বপ্নকে, আমরা ছোট করে নিয়ে আসি, আমরা এরকম করে ছোট করে নিয়ে আসি। আমরা বলি
ও আবার স্বপ্ন দিয়ে কি হবে। কিন্তু আমার মেয়েকে যদি আমি জিজ্ঞেস করতে জীবনের স্বপ্ন কি, সে কিন্তু কিছু স্বপ্ন আমাকে বলবে। সে বড় হয়ে এই হতে চায়, সে গাড়ি চাপতে চায়, ফ্লাইটে চাপতে চায়, বিদেশ ঘুরতে চায়, সে বলবে। আমারও বিদেশ ঘোরার স্বপ্ন ছিল, কিন্তু যখন ইনকাম করা শুরু করলাম তখন বুঝলাম ওই টাকাতে অ্যাটলিস্ট বিদেশ ঘোরা যায় না, রাইট? তো সেইখানে আমার মনে হয়েছিল যে বাস্তবে কিন্তু এইটা, যে ইনকাম ছোট হবার কারণে আমরা সব বাস্তবে ফিরে এসেছি, ল্যান্ড করে গেছি নিচে। ওই আকাশে উড়ে বেড়াতাম যতদিন স্টুডেন্ট ছিলাম, দারুণ স্বপ্ন দেখতাম, দারুণ লাইফস্টাইল, কিন্তু ওই না লাইফ আছে না স্টাইল আছে, কোনোটাই নেই। কারণ আমাদের হাতে সময়ও নেই, আমাদের কাছে টাকাও নেই। তো ওই জায়গাটাতে উনি বলেছিলেন যে একটা ইনকাম অপরচুনিটি দেখাতে পারি, যদি এরকম সম্ভব হয় যে স্বপ্নটাকে ধরার জন্য যদি ইনকামটাকে বাড়ানো যায়। আমি বলেছিলাম এরকম হয় না। উনি বলেছেন এরকম হয়। আমি ওনাকে দেখেছিলাম একটা দারুণ লাইফস্টাইল লিড করেন, কিন্তু ওই কোথাও ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল এইসব কাজ না আমার দ্বারা সম্ভব নয়। উনি তারপর আর একটা জিনিস দেখেছিলেন, আচ্ছা তুই টিউশন করিস, তুই চাকরি করিস, তোর ফ্যামিলিতে কে কে আছে? আমি বলেছিলাম আমার বাড়িতে 5 জন, বাবা মা, বাবা রিটায়ার্ড চাকরি করতেন, মা হাউসওয়াইফ, মিসেস হাউসওয়াইফ, মেয়ে ছোট। তো উনি আমাকে বলেছিলেন একটা বাড়িতে ট্যাঙ্কে, বাড়িতে ওপরে ওয়াটার ট্যাঙ্ক আছে, একটা ইনলেট আছে, রাইট? আর বাড়িতে অনেকগুলো আউটলেট আছে, এক একটা বাড়িতে কম করে 8-10টা তো আউটলেট থাকেই। সেই আউটলেটগুলো জল খরচ হয়। যদি সবকটা আউটলেট খুলে দেওয়া হয় আর একটা ইনলেট দিয়ে জল ঢুকছে, তাহলে শেষ হতে কত সময় লাগবে? ভর্তি থাকবে না শেষ হয়ে যাবে? আমরা শেষ হয়ে যাবে, কারণ সেই ইনলেটটা সেইটা অতগুলো আউটলেট, তো তাড়াতাড়ি কল খুলে দিলে সব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আমি বললাম একদমই সেটাই হয় আমাদের প্রত্যেকের, অ্যাটলিস্ট আমার তো হয় একটা ক্রেডিট আর মাল্টিপল ডেবিট স্যালারি অ্যাকাউন্টে। আমি কিন্তু এটা দেখি, হ্যাঁ সত্যি তো এরকম হয়। মাসকে মানে মাইনে পাওয়ার আগেই হিসাব হয়ে যায় কাকে কবে কবে টাকা দিতে হবে, কে কে লোনের টাকা কাটবে, মুদিখানা দোকানে কত টাকা যাবে, কেবল টিভি থেকে শুরু করে মোবাইল রিচার্জ থেকে শুরু করে কোথায় কোথায় টাকা দিতে হবে, তার লম্বা লিস্ট আছে। কিন্তু ওই ক্রেডিটের খাতে শুধু একটাই অপশন, সেটা হচ্ছে স্যালারি। উনি বলেছিলেন এই ইনলেটটা যদি বন্ধ হয়ে যায় কোনোভাবে, তাহলে কি এই আউটলেটগুলো বন্ধ হয়ে যাবে? দরকার নেই আর? আমি বললাম হ্যাঁ দরকার তো আছেই, কারণ আমি ছাড়া তো আমার ফ্যামিলির ইনকাম আছে, সরি খরচ তো আছে। সেই খরচটা কোথা থেকে হবে? আমি না থাকলে সেই ইনকামটা কোথা থেকে আসবে? আমি যতটুকু সেভিংস আছে, কিন্তু সেটা কি সাফিসিয়েন্ট? আমি বলেছিলাম না। উনি আমাকে আর একটা পিকচার দেখিয়েছিলেন, যেটা আমার থট প্রসেসকে পুরো চেঞ্জ করে দিয়েছিলেন। উনি আমাকে দেখিয়েছিলেন একটা ফটো ফ্রেম, এখানে মা, এখানে বাবা, ছবি খুব খারাপ, এটা মিসেস, এটা মেয়ে, আর মাঝখানে আমি আছি। উনি বলেছিলেন যে এই ফ্যামিলিটা প্রত্যেকে খুব হাসি মুখে আছে, কারণ আমি দাঁড়িয়ে আছি তাই। চোখ বন্ধ করে বাড়ি থেকে একবার ভেবে দেখবি, যদি তুই না থাকিস তাহলে এরা সবাই হাসি মুখে থাকবে তো? আমি থাকবো না, কিন্তু তারা থাকবে তো? এরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি, আমরা দেখি, কিন্তু কি হয়, ওই পাসপুরে চাদর চাপা দিয়ে শুয়ে পড়ি। আমি জানি ওই ঘটনা আমার সাথে ঘটবে না। আমি দেখেছি আমার ফ্যামিলি, আমার বাড়ির পাশে, আমার ফ্যামিলিতেও দেখেছি, পাশের বাড়িতে ঘটনা দেখেছি। জেঠুর হঠাৎ শরীর খারাপ, চেস্ট পেন, রাত্রিবেলায় হেঁটে লোকাল ডিসপেন্সারিতে গেল, সকালবেলা শুয়ে শুয়ে বাড়ি ফিরল। আমি এরম দেখেছি আমার সামনের বাড়ি কাকু পিকনিক করতে গেল, জাস্ট আমার পরের স্টেশনে একটা পিকনিক স্পটে, চেস্ট পেন, লোকাল ডিসপেন্সারি যেতে যেতে চলে গেল। কাকিমা ছিলেন হাউস ওয়াইফ, আজকে তার একটা বিজনেসকে দাঁড় করাতে, মানে হাজবেন্ড যেভাবে ব্যবসাটা করতেন সেভাবে কিন্তু বিজনেস ব্যবসাটা দাঁড় করাতে পারেননি। স্ট্রাগল কিন্তু প্রচুর, কিন্তু ওই একটা নিমেষের একটা চেস্ট পেন চলে গেল। তো আমি জানি না আমার হার্ট কন্ডিশন কিরকম, আমাদের প্রত্যেকের কন্ডিশন কিরকম, কারণ যখন ধরা পড়ে তখন কিন্তু দারুণভাবে ধরা পড়ে, রাইট? তো সেই ক্ষেত্রে আবার অনেকের সঙ্গে তো আমি এরকম দেখি, আমার অনেককে যখন বলি যে একটা বয়সের পর না প্রত্যেকের বছরে একটা করে চেক আপ করা প্রয়োজন, বলে শুধু শুধু করে কি হবে, প্রথমত পয়সা করো, যে দ্বিতীয়ত ধরা পড়লে তো আরো টেনশন, তাতে আবার উল্টে হার্ট অ্যাটাক হয়ে যাবে। অনেক মানুষ থাকে এরকম, ঠিক আছে? তো সেই জায়গাটা এই 3টে পিকচার দেখার পর আমার মনে হয়েছিল যে না, কিছু করা দরকার। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন ছিল, আমি করব কখন? কারণ আমার সময় নেই। আমি ওনাকে বলেছিলাম যে আমার কাছে তো সময় নেই, আমি চাকরি করি,
চাকরি করে আমার কাছে যেহেতু সময় নেই, তাহলে আমি এই কাজটা করবো কখন? কারণ যে কোনো কাজ করতে গেলে একটু সময় দিতে হয়, তার জন্য টাকা লাগে। উনি আমাকে বলেছিলেন আচ্ছা এই দুটোকেই যদি তোকে আমি ফ্লেক্সিবল করে দিই তাহলে কি হতে পারে? আমি বললাম হ্যাঁ হতে পারে। বললো পার্ট টাইম ফ্লেক্সিবল টাইমে একটা ইনকাম অপরচুনিটি তোকে আমি দেখাচ্ছি, সেটা দিয়ে তুই ভাবনা চিন্তা করতে পারিস। উনি আমাকে একটা ইকুয়েশন দেখিয়েছিলেন, একটা ইনকামের দুটো পার্ট, এক্সপেন্সেস প্লাস সেভিংস। উনি আমাকে বললেন কোনটা বেশি হয়? আমরা অবভিয়াসলি এক্সপেন্সেস বেশি হয়, সেভিংস তো কম হয়। কারণ ওই বললাম ক্রেডিট একটা ডেবিট অনেক, এবং খরচের একটা হিসাব আছে। পুজোতে বোনাস ঢোকে, তার আগে হিসাব হয়ে যায় কত টাকার জামা কাপড় কাজ কারোর জন্য কিনতে হবে। তো চ্যালেঞ্জ কিন্তু সব আছে। তো আমি বলেছিলাম যে সেভিংস তো খুবই কম, কারণ একটা হিসাব করে আমি দেখেছি যতটা সেভিংস হয় একটা ছোট্ট মানে শিক্ষা এবং স্বাস্থ্যে এখন না সব থেকে বেশি খরচ। ভেরি রিসেন্টলি বাবার পেসমেকার বসানো হলো, আমি হিসাব করে দেখলাম 2.5 লাখ টাকা খরচ হলো। একটা মধ্যবিত্ত চাকরি করে 2.5 লাখ টাকা জমাতে কত সময় লাগে আর যেতে কত সময় লাগে? আমরা কিন্তু এগুলো নিয়ে নর্মালি ভাবি না। যখন ভাবি তখন হবে, দেখা যাবে। আমি আজকে তাই আমার আপলাইনের সাথে কথা বলছিলাম, আমাদের পাড়ায় একজন ফল বিক্রি করে, সেই দিন কথা হতে জানতে পারলাম সে 24,000 টাকা স্মার্টফোন ইউজ করে। তো আমার আপলাইনে তাই বলছিল অ্যাকচুয়ালি ওরা না সেই ফিউচারটা দেখতে পায় না যেটা আমরা এই বিজনেস এসে দেখতে পাই। কারণ আমরা ভাবি ইনকাম সিকিউরিটি নিয়ে, তারা ভাবে এন্টারটেনমেন্ট নিয়ে। এন্টারটেনমেন্ট সব থাকবে, বাট সিকিউরিটি জেনারেট করা দরকার। তো উনি আমাকে বলেছিলেন যে এই এক্সপেন্সেস খরচ তো বেশি হয়, এই খরচ থেকে একটা ইনকামের রাস্তা যদি তৈরি হয়। আমি বলেছিলাম না, খরচ থেকে ইনকামের রাস্তা কি করে তৈরি হবে? এইরকম তো কোনো দিক কালে শুনিনি। বলে আচ্ছা তোকে একটা জিনিস দেখাই, এখানে একজন ম্যানুফ্যাকচারার আর এখানে কনজিউমার হিসাবে আমি আছি। এখান থেকে আমি কোথা থেকে এই জিনিস কিনি? রিটেলার, সব রিটেলার হোলসেলার থেকে নিয়ে আসে, হোলসেলার ডিস্ট্রিবিউটার ম্যানুফ্যাকচারের কাছ থেকে পায়। এতগুলো হাত ঘুরে ঘুরে একটা জিনিস আসে, এবং তার সাথে যেটা থাকে টিভিতে অ্যাডভার্টিসমেন্ট থাকে। কোন একটা জিনিস 40 টাকায় তৈরি হলে সেটা রিটেল কাউন্টার থেকে আমরা 100 টাকায় পাই, রাইট? এটাকে বলে ইনডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম। এটা কি চেঞ্জ করা যায়? না। আমি বলেছিলাম এটা কি করে চেঞ্জ করব? আমি যদি 1 প্যাকেট সার্ফ কিনি, কি একটা পেস্ট কিনে আমি কোথায় যাবো? আমি রিটেল কাউন্টারে তো যাবো। তো উনি আমাকে তো এমআরপি তেই চার্জ করেন, তাহলে আমি আর 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 কোথায় যাবো? আমাকে হোলসেলে যাওয়ার অপশন আছে? নেই। উনি বলেন আচ্ছা ঠিক আছে, ভাব তোর পাড়ায়, আচ্ছা কোথা থেকে কিনি? পাড়ার দোকান থেকে, সব থেকে কিনি। তিনি আমাকে একটা ইকুয়েশন দেখালেন, 3টে ডিফারেন্স দেখালেন। ফার্স্ট হচ্ছে উনি যেটা দেখালেন, পাড়ার দোকান থেকে আমরা এমআরপিতে পাই, রাইট? আমি বললাম একটা জিনিস তো দোকান থেকে পাই, আর কি পাই? আর কিছুই পাই না। আমি বললাম যে আচ্ছা দাদা তুমি তো বলছো অনলাইনে যদি পাই, বা এখান থেকে শপিং মল থেকে, এখান থেকে তো ডিসকাউন্ট পাওয়া যায়। আরে একদম ঠিক। এই একটু আগে কথা হচ্ছিল একজনের সাথে, মোবাইলের ব্যাক কভারটা ভেঙে গেছে, অনলাইনে কিনে নেবো, কারণ দোকানে পাওয়া যাচ্ছে না। কিছু ডিসকাউন্ট পাওয়া যায়, কিছু বেনিফিট পাওয়া যায়, কিন্তু এখানে একটা সমস্যাও আছে। প্রথমত ডিসকাউন্ট তো পাওয়া যায়, কিন্তু এখানে খরচও বাড়ে। কিরম খরচ বাড়ে? 2:1। কিসে যেন একটা অ্যাড দেখছিলাম, 2টো কিনলে একটা ফ্রি। কিনতে গেছিলাম একটা, কিনে নিয়ে এলাম 2টো, ঘরে রাখার প্রথমত জায়গা নেই, আর দ্বিতীয় কথা হচ্ছে ওই 3 নম্বরটা আমার কাছে এক্সেস হয়ে গেল। এই সেদিন কিছুদিন আগে মেয়ের সাথে গেছি বাজার, মানে একটা ছোট্ট এক্সাম্পল, বাড়িতে বলেছে একটা ফুলকপি নিয়ে আসতে, রাইট? তো ফুলকপির দাম হচ্ছে 40 টাকা। তো দোকানদার বললো যে 2টো নিলে 70 টাকা নেবো। আমি 2টো নিলাম, মেয়েকে বললাম যে চ 2টো তো 70 টাকা পাচ্ছি। পরে আস্তে আস্তে আমি বললাম আচ্ছা দরকার ছিল একটা, নিলাম 2টো, 30 টাকা এক্সট্রা গেল। লাভ হলো ক টাকার? লাভ হলো 10 টাকার। কিন্তু ওই ফুলকপিটা তো শুকিয়ে যাবে, তখন কি তার নিউট্রিশনাল ভ্যালু থাকবে? থাকবে না। কিন্তু যে বেনিফিটটার জন্য নিলাম, আলটিমেট আমার 10 টাকা বাঁচলো, কিন্তু আলটিমেট কিন্তু ক্ষতিই হলো আমার। তো আমি দেখলাম সত্যি এই টোপগুলো কিন্তু আমাদেরকে একটা অ্যাট্রাক্ট করে। অ্যামাজন, ফ্লিপকার্ট এখন অফার চলছে, আমরা হয়তো কিছু কিনেও নেব, কিন্তু তাতে কিন্তু আলটিমেট আমাদের কিন্তু বেনিফিট হয় না। আর এখান থেকে কোনো ইনকামের রাস্তাও নেই। আবার অনেকে এটা বলতেই পারে যে এখান থেকে তো রিটার্ন পলিসি আছে, রিটার্ন পলিসি আছে, বাট সব ক্ষেত্রে কিন্তু রিটার্ন পলিসি নেই। ইউজ প্রোডাক্ট রিটার্ন হয় না, এফএমসিজি ক্যাটাগরি প্রোডাক্ট রিটার্ন হয় না, তাহলে এখানে কিন্তু সমস্যাও আছে। আবার পাড়ায় আর একটা দোকান তৈরি হলো, যেটার নাম হচ্ছে অ্যামওয়ে, যেটা নিয়ে আমি আজকে কথা বলছি। রিটেল ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, বলছে 7% দেবো। 2 নম্বর হচ্ছে এখান থেকে আমি রিটার্ন করতে পারি 30 ডেজ ইউজ করে 30%
ইউজ করার পর 30 দিনের মধ্যে, কেনা থেকে 30 দিনের মধ্যে রিটার্ন করা যেতে পারে। রিটার্ন করা যেতে পারে ব্যবহার করে, পাড়ার দোকানদার তো দেয় না। সেকেন্ড হচ্ছে অনলাইন শপিং করলেও দেয় না, ব্যবহার করার পর কোনো জিনিস দেয় না, শপিং মলে তো বাদে দিচ্ছি। এবং 3 নম্বর হচ্ছে এখান থেকে শেয়ার করা যায়, শেয়ার করলে একটা প্রফিট পাওয়া যায়, যেটা এই দুটো জায়গা থেকে অপশন নেই। কারণ আমার কিন্তু, আমি কাউকে ফ্র্যাঞ্চাইজি দিতে পারি না, পাড়ার দোকানে তো দিতে পারি না, অনলাইন শপিং এরও দিতে পারি না, এবং সেখান থেকে আমার ইনকামের স্কোপ নেই। আমি ডিসকাউন্ট পেতে পারি, বাট ইনকামের কোনো স্কোপ নেই। আর 4 নম্বর হচ্ছে এখান থেকে একটা ইনকামের রাস্তা আছে। তো আমি বলেছিলাম যে ইনকামের রাস্তা তো আছে দাদা, দেখাচ্ছ সবই ঠিক আছে, কিন্তু প্রথম কথা হচ্ছে শেয়ারিং আমি করতে পারবো না। লোকের কাছে গিয়ে আমি বলতে পারবো না যে আমি একটা জিনিস বিক্রি করি এবং সেটা তুমি কেনো। এবং উনি আমাকে বলেছিলেন যে এখানে কিছু কিছু প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো অসাধারণ, আনপ্যারালাল কিছু প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো 3টে বেনিফিট দেয়, যে প্রোডাক্টগুলো 3টে বেনিফিট দেয়। এফেক্টিভ মানে কস্ট এফেক্টিভ, এফিশিয়েন্ট অ্যান্ড ইকো ফ্রেন্ডলি, পরিবেশের দূষণ করে না, বাজেট ফ্রেন্ডলি। আমি বলেছিলাম যে যদি আমি ব্যবহার করতে পারি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি আমার খরচ বেড়ে যায় তাহলে আমি ব্যবহার করব না। কারণ আমার তো একটা বাজেট আছে, মান্থলি বাজেট আছে, স্যালারি লিমিটেড, স্যালারির একটা ক্যালকুলেশন আছে, আমার একটা সংসার খরচও আছে। কিন্তু তারপরে যদি আমার খরচ বেড়ে যায় তাহলে আমি করবো না। আর যদি কোয়ালিটি খুব খারাপ হয়, ইনফেরিয়ার কোয়ালিটি, যা করি তার থেকে খারাপ হলে আমি করবো না। তখন উনি আমাকে বললেন আচ্ছা ঠিক আছে, তোর এই অপশনটাও আমি মেনে নিচ্ছি, আমি দেখাবো কয়েকটা প্রোডাক্টের ডেমনস্ট্রেশন। আমি সেই প্রোডাক্টগুলো সম্পর্কে পরে আসছি। আমার প্রোডাক্টগুলো দেখে এত ভালো লেগেছিল আমি কিন্তু চেঞ্জ করে নিয়েছিলাম। উনি আমাকে বলেছিলেন দুটো কাজ করতে হয়, একটা হচ্ছে ব্র্যান্ড চেঞ্জ, একটা বাইং সোর্স চেঞ্জ। আমি যেন ব্র্যান্ড তো চেঞ্জ করলাম, বাইং সোর্স বললো নিজের আইডেন্টিটি চেঞ্জ কর। কিভাবে চেঞ্জ করা? বললো কনজিউমার থেকে প্রজুমার হয়ে যা। কনজিউমার কি করে? খরচ করে কিনলে। প্রজুমার কি করে? খরচ করলে ইনকাম করে। সেটা আবার নতুন কনসেপ্ট, সেটা তো কোনোদিন শুনিনি। বললো দেখাচ্ছি সেটা। আমি ইনকাম পার্টটা আসছি, বাট প্রোডাক্টগুলো আনপ্যারালাল। আমি প্রোডাক্টে আসবো, তার আগে বলি এটা এইটা যখন উনি আমাকে বলেছিলেন আমি একটু অবাকই হয়েছিলাম যে এইটা করলে শুধু ইনকাম করা যায়, কিন্তু আমি করব কখন? আমার কাছে তো সময় নেই। উনি বলেছিলেন যে টাইমটা ফ্রি টাইম, খেলা দেখি, রিমোট ঘোরাই, ক্লাবে যাই, বন্ধুর দোকানে আড্ডা মারি, সেই আনপ্রোডাক্টিভ টাইমকে যদি একটু ঠিকঠাক ভাবে প্ল্যান্ড ওয়েতে করা যায় তাহলে কিন্তু এখান থেকে আমার একটা ইনকামের রাস্তা হতে পারে। তাই বলেছিলাম কখন কিভাবে হতে পারে। বললো আচ্ছা, আমি তো বলেছিলাম যে সোম থেকে শুক্র অফিস করি, শনিবার দিন সন্ধ্যেবেলা ফিরি, রোববার দিন সকালবেলা। তাই বললাম রোববার দিন সকালবেলা তো টিউশন থাকে, কখন করব? বললো বিকেলবেলাটা। আমরা বিকেলবেলা কি করে করবো? বললো ঠিক আছে, তোকে আমি শেখাবো। ঠিক আছে, তাই বললো এখানে শেখারও অপশন আছে। আমি বলি হ্যাঁ, এখানে কিন্তু শেখারও একটা অপশন আছে। তো যাই হোক, আমি ইনকামের রাস্তাটা যেটা বলি, যেটা আমি দেখাচ্ছিলাম যে খরচ থেকে একটা ইনকামের রাস্তা তৈরি হয়, আমি ইনকামের রাস্তাটা, ইনকামটা অপশনটায় আসি। এখানে দুটো ভাবে রেজিস্ট্রেশন করা যায়, একটা হচ্ছে কাস্টমার হিসাবে আর একটা এবিও হিসাবে। এবিও মানে হচ্ছে অ্যামওয়ে বিজনেস ওনার। এখানে কোম্পানি আমাকে বলছে আমি কোম্পানির পার্টনার হচ্ছি, এটা একটা প্রাইভেট ফ্র্যাঞ্চাইজি, আমি কারুর প্রফিট শেয়ারিং এর পার্ট হতে চলেছি। আমি কিন্তু আগের যে দুটো অপশন বলেছিলাম, আমার দোকান, পাড়ার দোকান বা অনলাইন শপিং বা শপিং মল, সেখানে কিন্তু আমার কোনো স্কোপ ছিল না। বাট এখানে কোম্পানি একটা অফার করছে, আমি কিন্তু তার প্রফিটের পার্টনার হতে পারি, রাইট? তো তিনি আমাকে বলেছিলেন যে আচ্ছা তুই ধর, বাড়িতে কত টাকার অ্যাভারেজ প্রোডাক্ট ইউজ হয় এফএমসিজি ক্যাটাগরি? এফএমসিজিতে কি কি আসে? পার্সোনাল কেয়ার, হোম কেয়ার, স্কিন কেয়ার অ্যান্ড হেলথ কেয়ার। এই প্রোডাক্টগুলো বাড়িতে, প্রোডাক্ট সবাইকার বাড়িতে ইউজ হয়, এগুলো ফাস্ট মুভিং কনজিউমেবল গুডস, রেগুলার ইউজ হয় একটা বাড়িতে। তো উনি আমাকে বলেছিলেন আচ্ছা কত টাকার বাড়িতে প্রোডাক্ট তৈরি ইউজ হয়?
5,000 টাকার অ্যাভারেজ। আমি বলি হ্যাঁ মোটামুটি তো একটা বাড়িতে 5,000 টাকার প্রোডাক্ট ইউজ হয়। তুমি আমাকে বলেছিলেন যে 5,000 টাকা প্রোডাক্ট ইউজ হচ্ছে, এর পাওয়ার দেখ কিভাবে হয়। আমি এটা এখানে চার্ট লিখছি, যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস হয় অ্যামওয়ে প্রোফাইলটা আমি লাস্টে বলছি। 1 পয়েন্ট সমান 85 টাকা, এবং এখানে কমিশন স্ল্যাব হচ্ছে 200 পয়েন্ট, মানে রাফলি 20,000 টাকার ব্যবসা যদি হয়, আমি এটা প্লাস জিএসটি করলে রাউন্ড ফিগার আমি 100 টাকা ধরছি। 200 পিবি করলে এখানে 3% সেলস কমিশন পাওয়া যায়। 600 পিবি করলে 6%, 1200 পয়েন্টে 9%, 2400 পয়েন্টে 12%, 4,000 পয়েন্টে 15%, 7,000 পয়েন্টে 18%, and 10,000 পয়েন্টে 21%। মানে 600 পয়েন্ট মানে হচ্ছে 60,000 টাকা, 1200 মানে 1,20,000, 2,40,000, 4 লাখ, 7 লাখ অ্যান্ড 10 লাখ। এটা হচ্ছে কমিশন স্ল্যাব। এরপরেও কোম্পানি আরো কিছু দেয় ইনিশিয়ালি, যেখানে স্টার্ট করে, যারা নতুন একদম স্টার্ট করে তাদেরকেও কোম্পানি প্রচুর কিছু দেয়। কি কি দেয়? রিটেল ডিসকাউন্ট, ট্রেড ডিসকাউন্ট, সিএসআই, এসএসআই, এত ধরনের ইনকাম দেয়। আরো ডিটেলসে আসছি, যখন আমি দেখাবো ইন ডিটেলস তখন আমি বলবো এতগুলো পাবে ইনকাম দেয়। তো কি করে ইনকামটা আসে? 5,000 টাকা যদি বাড়িতে প্রোডাক্ট ইউজ হয়, রাফলি যদি আমি এই রিটেল ডিসকাউন্ট এটা ব্যাংকে চলে যায়, সরি এটা আমাকে ইনভয়েসের সঙ্গে দিয়ে দেয়। ট্রেড ডিসকাউন্ট যদি 7% হয় তাহলে 3,500 টাকা 5,000 এর উপরে, সিএসআই 5%, 250 টাকা, মানে রাফলি 600 টাকা নেক্সট মান্থে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে, রাইট? ভাবুন 5,000 টাকা প্রোডাক্ট ইউজ করলে 600 টাকার ডিসকাউন্ট পাওয়া যায়, 600 টাকার মানিটারি বেনিফিট হয়। এটা কিন্তু একটা দারুণ লুক্রেটিভ ব্যাপার। মানে শুধু এইটুকু, বছরে 5 12 60,000 টাকা খরচ করছি, যদি 600 টাকা করে হয় 6 12 72, প্রায় 7 থেকে 7,500 টাকা মানিটারি বেনিফিট। কেউ যদি ছোট্ট একটা রেকর্ডিং করে, কেউ যদি ছোট্ট একটা বাড়ির ছোট ছোট খরচ হতে পারে, মোবাইল রিচার্জ হতে পারে, টিভি রিচার্জ হতে পারে, এভরিথিং, গাড়ির একটা কয়েক লিটার তেল হতে পারে, জাস্ট ছোট্ট একটা চেঞ্জ, ব্র্যান্ড চেঞ্জ করেছিলাম এবং বাইং সোর্স চেঞ্জ, এই দুটো করলেই কিন্তু এটা পাওয়া যায়। এরপরে কিছু মানুষের সঙ্গে যদি কথা বলি, অবভিয়াসলি ইনিশিয়ালি যার হাত ধরে ব্যবসাটা শুরু করা হয় তাকে আপলাইন বলা হয়, তিনি ব্যবসাটা শেখাবেন, আমরা শিখবো, এবং সেখানে কিন্তু তার হাত ধরে কিছু মানুষের সাথে আমরা যাবো, আমাদের একটা নামের লিস্ট করা, সেখানে গিয়ে তাদের সাথে কথা বলা, সেখানে আমার কিছু কাস্টমার তৈরি হলো, আমি ধরে নিচ্ছি। তাহলে সেইখানে এটা যদি আমি রাফলি ধরি 5,000 টাকা, কম হতে পারে বেশি হতে পারে, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি ইনকাম ক্যালকুলেশনের জন্য। 5,000 টাকা যদি ব্যবসা হয় তাহলে রাফলি টোটাল বিজনেস কত হলো? 10,000 টাকা। 10,000 টাকা বিজনেস মানে আমি ধরে নিচ্ছি 100 পয়েন্টের বিজনেস। 100 পয়েন্টের বিজনেস হলে কত টাকা ইনকাম হতে পারে? এই সব কটা ক্যালকুলেট করলে এখানে রাফলি ইনকাম আসে 1,200 টাকা মতো, 1,200 থেকে 1,400 টাকার মতো একটা ইনকাম হয়। খারাপ নয়, কিন্তু আমার ইনিশিয়ালি মনে হচ্ছিল এটা কিন্তু একটা দারুণ ইনকাম, এবং যারা নতুন আছে তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ অপশন যে 100 ব্যবসা। আমাদের পাড়ায় এক দাদু আছেন বয়স্ক, যিনি বাদাম বিক্রি করতে আসেন। দাদুকে জিজ্ঞেস করেছিলাম যে দাদু কত টাকার বাদাম বিক্রি করো মাসে, বা বললাম মাসে তো বলতে পারো না, পার ডে মোটামুটি আমার 10 কেজি বাদাম বিক্রি হয়। 75 বছর প্লাস বয়স, 200 টাকা করে কেজি বাদাম, ভাজা বাদাম, 10 কেজি বাদাম বিক্রি করে পার ডে। তাহলে পার ডে টার্নওভার কত? 2,000 টাকার। আর আমাদের 10,000 টাকার ব্যবসা করতে হলে পার ডে টার্নওভার কত? রাফলি 300 টাকা। জাস্ট একটু ভাবার ব্যাপার আছে, কিন্তু প্রোডাক্ট কাউকে বিক্রি করতে হয় না, প্রোডাক্ট জাস্ট শেয়ার করতে হয়, কিছু মানুষের সাথে গল্প করতে হয়, ঠিক আছে? ফুচকাওয়ালা, আমরা তো এখানে মোটামুটি অনেকেই ফুচকা খেতে ভালোবাসি। ফুচকা কত টাকার ব্যবসা করে? পার ডে 2-4 হাজার টাকার তো ব্যবসা করেই, নাহলে সংসার চলবে কি করে? সে তো তার সংসার চালায়, আমি তো সংসার চালালে বুঝি যে আমার কত টাকা সংসার চালাতে খরচ হয় 4 জনের ফ্যামিলিতে, 5 জনের ফ্যামিলিতে। তাহলে একজন ফুচকাওয়ালা,
একজন চপ বিক্রি করে, একদম ছোট দোকান বলছি, একদম ছোট ছোট, আমি বড় বিজনেস মানে আসছি না, তাহলে তাদের ক্ষেত্রে কত টাকা টার্নওভার করে যাতে তাদের সংসার ঠিকঠাক ভাবে রান করে? ভাবুন তাহলে কতটুকু করতে হয়, শুধু এইটুকু। একজন নতুন মানুষ জয়েন করার পরে যদি 100 পয়েন্টের বিজনেস ইনিশিয়ালি শুরু করে, আমি ধরে নিচ্ছি প্রথম মাস থেকে যদি শুরু করে, তাহলে এই এসএসআই এর জন্য বছরের শেষে, আমি ডিটেলসে আসছি না, বছরের শেষে 25,000 টাকা পাওয়া যায়। এক বছরে 25,000 টাকা পাওয়া যায়। মানে একটা মানুষ নতুন শুরু করেছে, সে যদি 1 বছর 12 মাস করে, তাহলে তার এই 1200 টাকা করে প্রতি মাসে, আর এই 25,000 টাকা মিলিয়ে প্রায় 40,000 টাকা ইনকাম। নট ব্যাড। এবং এটা হিসাব করলে মাসে 3,500 টাকা, 10,000 টাকার ব্যবসা করে মাসে 3,500 টাকা ইনকাম, এটা কিন্তু খারাপ নয় ইনিশিয়াল স্টেজে। একটা নতুন মানুষের জন্য এটা কিন্তু ভেরি লুক্রেটিভ। পরের পার্টটা আসি। এবার 100 পিপি করা শেখা হয়ে গেছে, যে কি করে 100 পিপি করতে হয়, নিজের বাড়ি প্রোডাক্ট ইউজ এবং কিছু মানুষের সাথে গল্প করা, রাইট? তাহলে 100 পিপি আমি ধরে নিচ্ছি এখানে আপনার হয়। এই যে মানুষগুলো কাস্টমার ছিল, আপনার প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সেখান থেকে আপনার নামে লিস্ট করে কিছু কাস্টমার তৈরি হয়েছিল। তারা বললো, আচ্ছা ঠিক আছে, তুমি তো করছো 1200 টাকা ইনকাম, আমি তো কিছু পাচ্ছি না, তাহলে আমাকে একটু শিখিয়ে দাও। আচ্ছা, এরা বললো ঠিক আছে, এরাও এবিও হয়ে গেল, এবং এদেরও রাফলি 100 পয়েন্ট করে বিজনেস হওয়া শুরু হলো। এরাও শিখে নিয়েছে এবং এরাও বুঝে গেছে যে কি করে ওই 40,000 টাকাটা পাওয়া যায়। তাদেরকে প্রথম দিন থেকে বোঝানো হয়েছে, তারাও লুক্রেটিভ একটা ইনকাম বুঝে গেছে, যে পার্ট টাইম ফ্লেক্সিবল টাইম এটা পাওয়া যায়। শুরু হয়ে গেল। টোটাল বিজনেস কত হলো? 600 পয়েন্টের। 600 পয়েন্ট মানে 6%, আপনি 6% ইনকাম। 6% মানে ভাবুন প্রায় 60,000 টাকার ব্যবসা। তাহলে এরা কত টাকা ইনকাম করছে? 1200 টাকা করে। আপনি আছেন 6%, এরা 0% আছে প্রত্যেকে, কারণ 200 পয়েন্টের নিচে হলে 0%, আর 200 হলে তবে 3%-এ যায়। তাহলে যখন এরা 0% আছে, আপনি 6 আছেন, তাহলে টোটাল ডিফারেন্সিয়াল কমিশন প্রত্যেকের কাছ থেকে আপনি 6% পাবেন। এইখানে একটা, আমি ক্যালকুলেশনে আসছি না, ক্যালকুলেশন সময় সাপেক্ষ ব্যাপার। কত টাকা হতে পারে? এইখানে রাফলি একটা ইনকাম হয় প্রায় 3,500 থেকে 4,000 টাকা মাসে। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, মাসে 4,000 টাকা। যে যাই করে না কেন, আমি কিন্তু প্রথমে বলেছিলাম যদি 2,000 টাকা পার্ট টাইমে ইনকাম হয় আমি ইন্টারেস্টেড। আমার কোনো নেশা নেই, কিন্তু রাস্তাঘাটে বেরোলে কিছু না কিছু তো খরচ হয়, একটু যদি 1,000-2,000 টাকা পাওয়া যায় ভালো। এটার একটা নতুন মানুষের পক্ষে কিন্তু দারুণ একটা ব্যাপার। আমি ধরে নিচ্ছি আপনি শুরু করেছেন একটা, এটা যেতে আপনার 3 মাস সময় লাগে, 3 মান্থস। যারা এখানে চাকরি করি তারা কেউ বলতে পারবে 3 মাস পর 3,000 টাকা ইনক্রিমেন্ট হওয়ার চান্স আছে? অ্যাটলিস্ট বছরেও তো আমার 3,000 টাকা পারে না, চাকরিতে কারোরই পারে না। সরকারি চাকরির তো অবস্থা আমি আর যাচ্ছি না, প্রাইভেট চাকরিতে কারোরই পারে না 3,000 টাকা। কোম্পানি বলে যে অবস্থা খারাপ চলছে, লসে চলছে, পরের বছর দেখে নিচ্ছি, এই বছরটা চালিয়ে নাও, এইভাবে চলছে। আর যারা সেলস আছে তাদের তো টার্গেট আছে, হ্যান ত্যান অনেক কিছু আছে, প্রচুর চ্যালেঞ্জেস। মানে মাইনে বাড়াটা না ওই কি বলবো, একটা ডুমুরের ফলের মতো হয়ে গেছে। ঠিক আছে, তো এইটা হলো ব্যবসাটা। এবার একটু বড় হয়েছে, ব্যবসাটা বড় হয়েছে এবং এরাই একটু একটু করে এগিয়েছে। দেখুন এরা প্রত্যেকে পৌঁছে গেছে ধরুন 400 পয়েন্টে। এই ভদ্রলোকের ব্যবসা একটু বেড়েছে, উনি 100 পয়েন্ট করতেন, ওনার সঙ্গে কিছু মানুষ স্টার্ট আপ করেছেন। 100 পয়েন্ট, 400 পয়েন্ট, এনে 300 পয়েন্ট, 200, 100। 400 পয়েন্ট মানে 200-র ওপরে 600-র নিচে 3%, 3%, 3%, 3% অ্যান্ড ইনি 0%। এবং আপনি পৌঁছে গেছেন, হিসাব করে দেখুন, 4 আর 3 7 আর 2 9 আর 2 11 আর 12 আর 13, 1300 পয়েন্ট এবং আপনি 9%। এই 9% যাওয়ার পরে কোম্পানি আর একটা ইনকাম স্টার্ট করায়, সেটাকে বলে বিএফআই। আমি এখানে লিস্টে দেখেছিলাম
BFI বলে একটা ইনকাম স্টার্ট করে, যে ইনকামটা হবে তার উপর আরো 15% ইনক্রিমেন্ট। কোনো স্কোপ নেই চাকরিতে। ব্যবসার কথা তো বাদ দিলাম, হেভি কম্পিটিটিভ, প্রচুর কম্পিটিশন। কোনো ব্যবসা বলবে না দারুণ আছি। আমার বন্ধুর দোকান আছে, পুজোতে দারুণ বেচাকেনা, সারা রাত জাগা। কিরে ব্যবসা কেমন গেল? একদম ভালো নয়। কোনো ব্যবসা তার সুখে নেই, খুশিও নেই, কেউ বলে না দারুণ ব্যবসা করছে, ভাবছে বোধহয় নিয়ে চলে যাবে। আরে তোর ব্যবসা তোর দিতে থাকবে। আর চাকরিতে ওই কেটে যাচ্ছে, ব্যাপারটা এরকম। এইখানে ইনকামটা কি করে আসে? এইখানে এই ভদ্রলোকের থেকে ইনি 3% কমিশন পাবেন, আর আপনি 9% আছেন, তাহলে এখান থেকে ফ্লো করবে 6% আপনার কাছে। ওনাকে টাকা দেওয়ার পরে বাকিটা ফ্লো করবে উপরে। প্রত্যেকের কাছ থেকে 6% করে টাকা ডিফারেন্সিয়াল কমিশন যাবে, এবং এনার কাছ থেকে পুরো 9% টাকাটাই যাবে, এবং আপনি আপনার নিজের উপরে 9% পাবেন। এত ক্যালকুলেশন মনে রাখার প্রয়োজন নেই, কারণ ম্যাথামেটিক্সটা কোম্পানি খুব ভালো জানে, এবং পুরো ক্যালকুলেশন দারুণভাবে করে পাঠায়। ইনফ্যাক্ট আমার তো ইনকাম ট্যাক্সের ফাইল করে দিয়েছি, যেদিন ফাইল করলাম তার পরের দিনই দেখলাম রিফান্ডের টাকা চলে এলো। এই জীবনে প্রথম পেলাম। গত বছর ঢুকেছিল 1.5 মাস পরে, এবছরে যেদিন রিফান্ড ইনকাম ট্যাক্স ফাইল করলাম তার পরের দিনই টাকা ক্রেডিট হয়ে গেল ইনকাম ট্যাক্স রিটার্ন। ভাবুন, ইচ অ্যান্ড এভরিথিং কোম্পানি হিসাব রাখে। আপনাকে স্টেটমেন্ট দেবে, আপনাকে কমিশন স্টেটমেন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, প্রতিটা টাকার চারানা পয়সার হিসাব কোম্পানি দেয়। তাহলে এত ক্যালকুলেশন মনে রাখার দরকার নেই, আপলাইনের সঙ্গে বসে মিলিয়ে নিলেই হলো। এইখানে 9% গেছেন, এইখানে কত টাকা ইনকাম হয় রাফলি? এখানে রাফলি ইনকাম হয় 8,000 প্লাস মাসে, এবং এর উপরে এই যদি BFI 15% চাপাই ইন্টু 15%, তাহলে 8×120, আরো 1200 টাকা অ্যাড হলো, তাহলে প্রায় 9,200 টাকা পাওয়া যায়। ভাবুন, প্রচুর মানুষ আছে যারা এই টাকাটা ইনকাম করার জন্য কলকাতায় যায়, সকালবেলা বেরোয়, রাত্রিবেলা বাড়ি ফেরে। প্রচুর মানুষ আছে। এখন তো আমি যখন যে টাইমে ডেলি প্যাসেঞ্জারি করতাম সেই সময় থেকে আজকে তো ট্রেনে পাওয়া দেওয়া খুব মুশকিল। খুব বিরক্ত লাগে যে এত মানুষ, এবং একদম ছোটখাটো, মানে ছোট ছোট একদম বয়স হয়তো 18, 19, 20 এই বয়সের ছেলেরাও সব কলকাতায় যাচ্ছে, কারণ স্কোপ নেই একদমই। কলকাতায় যাও একটা কোথাও একটা ঢুকে পড়লেই হলো। প্রচুর মানুষ আছে হয়তো এই টাকাটাও পায় না, আর এই টাকাটা পাওয়া যায় এই বিজনেসে পার্ট টাইম ফ্লেক্সিবল টাইমে। একটু চোখ খুলে রেখে যদি করা যায় না, শুধুমাত্র এই বিজনেসে আমার আর একটা পয়েন্ট খুব ভালো লাগে, সেটা হচ্ছে একা করা যায় না, এটা প্রচুর মানুষকে হেল্প করে করা যায়, কারণ এটা উইন উইন সিচুয়েশন। আমি একা পাবো এখান থেকে এমন নয়, কিন্তু চাকরিতে উইন লস। আমার ডিপার্টমেন্টে দুজন আছে, ওর প্রমোশন হলে আমার খারাপ লাগবে, আমার প্রমোশন হলে ওর খারাপ লাগবে। তা আমি বলবো আমার কেন হলো না, ও বলবো ওর কেন হলো না। কিন্তু এখানে কিন্তু সেই স্কোপ নেই। এখানে এই নিচের মানুষের ইনকাম না পড়ে, ইনি 100 ছিলেন, আপনি তখন ছিলেন 6%, ইনি 400 গেছেন, বাকিদের বেড়েছে, তবেই তো আপনি 9% গেছেন। তাহলে উইন উইন সিচুয়েশন হলো, তো সবাইকারই তো পারলো। তাহলে নিচের মানুষটা ভালো না করলে ওপর মানুষটা ভালো হয় না। এরপরে পরের একটা স্ল্যাব দেখাই, দেখি আমি শেষ করব। আমি বলেছিলাম যে এতটা বন্ধ হলে ঠিক আছে, আর বাকি দেখানোর দরকার নেই, কিন্তু তারপরেও দেখেছি পাওয়া যায়। প্রচুর মানুষকে দেখেছি, আমি পরে যেটা দেখাবো সেটা পাওয়া যায়, পায় তারা। আপনি কোথায় ছিলেন? 100 PVতে, এবং আপনার সঙ্গে 5 জন মানুষ ছিল। ইনি পৌঁছে গেছেন 4000 পয়েন্ট, ইনি পৌঁছে গেছেন 3000 পয়েন্ট, ইনি 2000, ইনি 1000, এবং ইনিও 1000। তাহলে টোটাল কত বিজনেস হলো? 4 আর 3 7 আর 2 9 10 11, 11,100, মানে 21%। এটা প্রায় 11 লাখ টাকার ব্যবসা, রাইট? 11 লাখ টাকার ব্যবসা ভাবা যায়? ভাবুন একটা মজার কথা, কেউ যদি বলে 10 লাখ টাকার টার্নওভার করলে 50,000 টাকা ইনকাম হয়, 10 লাখ টাকা টার্নওভার করলে 50,000 টাকা ইনকাম হয়। এরকম প্রচুর বিজনেসম্যানকে আপনি দেখবেন যারা এত টাকা ক্যাপিটাল ইনভেস্ট করেছে, কোনো দোকান করছে, 50,000 টাকা তার ইনকাম হয়, কিন্তু সেই কাজটা সে একা করে। কিন্তু এইরকম যদি হতো,
মানে ইন্টু 1, এখানে যদি এরকম হতো 100 ইন্টু 100 পয়েন্ট সমান 10 লাখ সমান 50,000। ভাবুন 100 জন মিলে জাস্ট 100 পয়েন্টের বিজনেস সবাই মিলে করছে, করে 50,000 টাকা। কোনটা বেশি সিকিউরড, কোনটা বেশি ইজি? এটা বেশি ইজি, কারণ এখানে সবাই মিলে একটু একটু করে করে। আমার কোম্পানি, আমি কোম্পানিকে 8 ঘন্টা দিই, আমার কোম্পানি 8 ঘন্টা আমার থেকে কেনে, আমি 8 ঘন্টার মাইনে পাই। কিন্তু আমার কোম্পানিতে 2000 এমপ্লয়ি আছে, কোম্পানি 16,000 ঘন্টা পার ডে জেনারেট করে। তাহলে আমি সারা জীবনে যত টাকা ইনকাম করব, যতটা সময় বিক্রি করব, কোম্পানি সেই সময়টা বিক্রি করতে কত সময় লাগে জানেন? অ্যাভারেজ 7 ডেজ, 7 দিন। এটা হিসাব করে নেবেন, আপলাইনকে জিজ্ঞেস করবেন, আপনার বলে দেবে। তাহলে 7 দিন সময় লাগে, যে টাইমটা আমি কোম্পানিতে দেব, মানে অ্যাকচুয়ালি তো আমরা টাইম ট্রেড করে বিক্রি করি, বিক্রি করে আমার ইনকাম হয়। তাহলে যতটা সময় আমি বিক্রি করছি, সেই পুরো টাকাটা ইনকাম করতে কোম্পানি 7 দিন সময় লাগে। সেই জন্য কোম্পানি সারা জীবন বড়লোক, আর আমি সারা জীবন লড়ে যাচ্ছি। এবং আমি এক্সাইটেড, আমি একটা চাকরি করি, আমি এক্সাইটেড, আমার একটা দারুণ দোকান আছে। কিন্তু এইরকম ত্রিবেণীতে অনেক দোকান আছে যাদের সন্ধ্যাবেলা বউনিও হয় না, কিন্তু স্টিল তাকে ধূপধুনো দিয়ে দোকান খুলে 20টা লাইট জ্বেলে পাখা চালিয়ে এসি চালিয়ে বসতে হয়, নাহলে কাস্টমার চলে যাবে। কম্পিটিশন মার্কেট, ভাবুন কত ইজি ব্যাপারটা। জাস্ট একটু ভাবনার পরিবর্তন করা, আর কিছু নয়। প্রচুর কিছু করার দরকার নেই, শুধু একটু ভাবনার পরিবর্তন। মানে আমি একটা জায়গা ছিলাম, সেখান থেকে একটু ডিফারেন্ট ওয়েতে এলে একটু চেঞ্জ হয়। যাই হোক, যেখানটা দেখাচ্ছিলাম সেখানটা আসি। $4,000 পয়েন্ট মানে ইনি 15%, 4,000 পয়েন্ট মানে ইনি 15%, 3,000 পয়েন্ট মানে ইনি 12%, 2,000 পয়েন্ট মানে ইনি 9%, ইনি 6%, এবং ইনিও 6%, আর আপনি 21%। তাহলে প্রত্যেকের থেকে কিভাবে ইনকামটা জেনারেট হয় আমি জাস্ট একটু লিখে দেবো। ক্যালকুলেশন আমি আসছি না, ক্যালকুলেশন আমার কাছে করা আছে, আমি মুখে বলে দিতে পারি। 4,000 পয়েন্ট যেটা ছিল তার সাথে 85 গুণ করলে, 85টা আমি প্রথমে বলেছিলাম, এই 1 পয়েন্ট সমান 85 টাকা। এটা কোম্পানি ঘরে যায়, জিএসটিটা গভর্নমেন্টের ঘরে যায়। 4,000 ইন্টু 85 ইন্টু 15% এনার কাছে যায়, বাকি 6% আপনার কাছে আসবে, 6%। 2 নম্বর হচ্ছে 3,000 ইন্টু 85 ইন্টু 9%, ডিফারেন্স। 3 নম্বর হচ্ছে 2,000 ইন্টু 85 ইন্টু 12%। 4 নম্বর হচ্ছে 1,000 ইন্টু 85 ইন্টু 15%। 5 নম্বর হচ্ছে 1,000 ইন্টু 85 ইন্টু 15%। আর আপনার যেটা ছিল 100 পয়েন্ট ইন্টু 85 ইন্টু 21%, পুরোটার উপরে আপনি নিজের পাবেন। এবং এই টাকাটা যদি বাড়ি থেকে ক্যালকুলেট করেন, রাফলি প্রায় 80,000 টাকার কাছে। আমি তো প্রথম দিন থেকে চমকে গেছিলাম, 80,000 টাকা এর কেউ পায় না। 80,000। এবং এটা যদি, যেটা আমি বিএফআই বলেছিলাম, বিএফআই কোম্পানি দেয় 1 বছর, তারপরে আর একটা ইনকাম আছে, সেটা হচ্ছে, সেটাকে বলে বিবিআই। বিবিআই দেবে 12 মাস যেদিন থেকে স্টার্ট করলেন। তার মধ্যে যদি আপনি এই স্ল্যাবে পৌঁছে দেন, তাহলে প্লাস এর সাথেও বিবিআই ইনকামও অ্যাড হয়। বিবিআই কত? 20% অ্যাড হবে এই 80,000 টাকার উপরে। ভাবুন 80,000 ইন্টু 20% হলে 8 দুগুণে 16,000, অলমোস্ট 1 লাখ টাকা আছে, 96,000 টাকা। দারুণ ব্যাপার, পেলে তো সবাইকার ভালো লাগে, কিন্তু আমার কি হবে? প্রশ্নটা হচ্ছে এখানে। আমি যখন প্রথম দেখেছিলাম, আমি বলেছিলাম না দাদা, এত দূর দেখানোটা দরকার নেই, আমারও ইনিশিয়ালি 2,000 টাকা দিয়ে হলেই যথেষ্ট। ওই 2,000 টাকা দিয়ে শুরুয়াত, ইনিশিয়ালি প্রথম দিকে না ওটাই হয়। তারপরে কিছু চেঞ্জেস, সেটা আমি ট্রেনিং পার্টে বলবো কি কি চেঞ্জেস হয়ে এসেছিল। এইটা কিন্তু একটা অসাধারণ, আমার দেখে মনে হয়েছিল যে একটা মানুষের ড্রিম এটা। এবং এখানে প্রতিটা মানুষ ইনকাম করে, রাফলি
4,000, ইনি প্রায় 40 থেকে 45 হাজার টাকা ইনকাম করেন, ইনি প্রায় এখানে 14-15 হাজার টাকা, এবং প্রত্যেকের একটা লেভেলের ইনকাম আছে। কেউ এখানে অন অ্যান অ্যাভারেজ 10,000 টাকা প্রত্যেকে ইনকাম করে। তাহলে প্রত্যেকের ইনকাম পাওয়ানোর পর আপনার ইনকাম জেনারেট হয়, সেটাও কিন্তু খারাপ নয়, একটা হিউজ ইনকাম। ঠিক আছে, তো আমি যেটা আসবো কোম্পানি প্রোফাইলটা একটুখানি বলি। আচ্ছা, মুছছি না, থাকুক এটা। কোম্পানি প্রোফাইলটা বলি। কোম্পানির নাম হচ্ছে অ্যামওয়ে ইন্ডিয়া কর্পোরেশন। এর জন্য একবার জোরে হাততালি হতেই পারে, কারণ 1959-এ ইউএস বেসড একটা কোম্পানি, যারা ইন্ডিয়ায় 1990 এসছে, 1998 5th মে এখানে লঞ্চ করে। যখন এসেছিল 81st কান্ট্রি ছিল, এখন 110 কান্ট্রি অ্যান্ড টেরিটরিজে বিজনেস করে। প্রায় $8.5 বিলিয়ন টার্ন ওভার ওয়ার্ল্ড ওয়াইড, ভাবা যায়, প্রায় 70,000 কোটি টাকার টার্ন ওভার। আমরা এরম কোম্পানি প্রফিট শেয়ার করি। আই ফিল প্রাউড যে এরম একটা কোম্পানি, আমার কোম্পানি তো কোনোদিন আমাকে একটা শেয়ারও দেয়নি। আমি একটা লিমিটেড কোম্পানিতে আছে, কোম্পানি কিন্তু লিস্টেড কোম্পানি, তার শেয়ারের দাম দারুণ, মাল্টি ন্যাশনাল কোম্পানি, কিন্তু কোম্পানি আমাকে একদিনও একটা শেয়ারও দেয়নি, মানে ভবিষ্যতে দেবেও না, যে ঠিক আছে এতদিন ধরে চাকরি করছো 5টা শেয়ার দিই তোমার নামে, না, দেবে না, কারণ এখানে আমরা প্রফিট শেয়ার করি। সেকেন্ড হচ্ছে, এই কোম্পানির নিজস্ব সেগমেন্টগুলোতে আসবো যখন, তখন বলবো নিজস্ব সার্টিফাইড অর্গানিক ফার্মিং আছে। পৃথিবীতে কারুর নেই এটা, এটা আমরা কলার তুলে বলতেই পারি, যে কোনো মানুষের সঙ্গে বলতে পারি যে সার্টিফাইড অর্গানিক ফার্মিং, যেখানে চাষ হয়, যেখান থেকে আমাদের প্রোডাক্টের মানে কি বলবো র মেটেরিয়াল তৈরি হয়, একটা আনপ্যারালাল। এটা তো প্রত্যেকের জন্য মানে মানে কিভাবে বলবো, যে যেমন কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আছে, তো আমরা সেখানে ঠাকুর বাড়ি, বিশাল ব্যাপার, মানে বংশ পরিচয়, প্রত্যেকের ক্ষেত্রে বংশ পরিচয়। এটা আমাদের কিন্তু বংশ পরিচয়, আমরা কাকে নিয়ে কাজ করছি, কারা আমাদের সঙ্গে পেছনে আছে, রাইট। প্রায় 170টা উপর প্রোডাক্ট আছে। প্রতিটা প্রোডাক্ট আমি এখানে বলেছি এফেক্টিভ, কস্ট এফেক্টিভ, ইকো ফ্রেন্ডলি অ্যান্ড এফিশিয়েন্ট। প্রতিটা প্রোডাক্ট কিন্তু অসাধারণ, আনপ্যারালাল। এবং আমি একটা দুটো প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখাবো। আমি একটু প্রোডাক্টগুলো সম্পর্কে বলে দিই। আমি প্রথমে বলছিলাম যেটা আমাদের হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার এবং হেলথ কেয়ার রেঞ্জের প্রোডাক্ট আছে। হোম কেয়ার রেঞ্জের প্রোডাক্টের মধ্যে আমাদের কি কি আছে? আমাদের হোম কেয়ার রেঞ্জের প্রোডাক্টগুলো প্রতিটা বায়োকোয়েস্ট ফর্মুলা আছে, বায়োডিগ্রেডেবল, কনসেন্ট্রেটেড অ্যান্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড। আমি ফার্স্টে বলি আমাদের এসএইট আছে এখানে, লন্ড্রি ডিটারজেন্ট, আমি পরে আসছি ইন ডিটেলস। এটা হচ্ছে এলওসি, মাল্টিপারপাস ক্লিনার, সব কিছু যেখানে জলের ব্যবহার আছে সেটা এলওসি দিয়ে পরিষ্কার করা যায়। এরপর হচ্ছে ডিশ ড্রপ, অসাধারণ একটা প্রোডাক্ট। আমি তো বলি যে বাসন মাজতে হয় না, বাসন ধুলেই হয়, বাসন ধুলেই হয়। হাত ভালো থাকবে, বাসন ভালো থাকবে, খাটনি কমে যাবে, এর থেকে আর ভালো কি হয়? এই আমার অফিসে একজনকে বলছিলাম যে কাকিমা কেমন আছে, বললো ভালো আছে, মায়ের একটু হাঁটু ব্যথা, তো ঠিক আছে তোর বাড়িতে যাব। হাঁটু ব্যথা গিয়ে জিজ্ঞেস করলাম কেন, বললো ওই সারাক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে থেকে করতে হয়, বাসন মাজতে হয়, কাজের লোক ঠিকঠাক করে না, সব কিছু বললো। তাই বললাম আপনাকে না একটা দারুণ জিনিস দেখাবো। তাকে ডিশ ড্রপ দেখালাম, আর তাকে আমাদের হোম কেয়ার রেঞ্জে আর একটা প্রোডাক্ট দেখালাম, যেটা দিয়ে আমি এতক্ষণ ধরে ডেমনস্ট্রেট করছিলাম বোর্ড মোচার জন্য। যে কোনো টাপ স্টেনকে তুলে দিতে পারে জুম, রান্না করার যে কোনো টাপ স্টেনকে তুলে দিতে পারে জুম, তেলকালিকে পরিষ্কার করে দিতে পারে জুম। আমি কাকিমাকে এই দুটো প্রোডাক্ট রেকমেন্ড করেছি, বাকিগুলো আমি পরের মাসে করব, ঠিক আছে। কাকিমা দুটো প্রোডাক্টই ব্যবহার করছে। হ্যাঁ, বাসন এত তাড়াতাড়ি মাজা হয়েছে, হ্যাঁ, হাত ভালো থাকে, অসাধারণ। এরপর আমাদের কি কি আছে এখানে, জুম তো বললাম, পার্টসও আছে, ডিসইনফেক্টেন্ট ক্লিনার, বাথরুম পরিষ্কার করা, বাথরুম ফ্রিজের ভেতরটা, এগুলো মানে বাথরুম তো নয় পরিষ্কার হলো, কি হলো, দুর্গন্ধ বেরোচ্ছে, ফিনাইল দিয়ে দিলাম বাজার থেকে, যেটা সব থেকে ভালো গন্ধ বেরোয় সেটা। অ্যাকচুয়ালি ওটা কিন্তু গন্ধ কাটে, জার্ম ক্লিন করে না। এই ভাইরাস, জার্ম, ব্যাকটেরিয়া সব মারতে পারে। আমি তো প্রত্যেকের জন্য বলতে পারি, অ্যাটলিস্ট আমি আমার জন্য বলতে পারি, সেটা হচ্ছে ফ্রিজ এমন একটা জায়গা যেখানে মাছ কেটে যায়। আমি জানি না কজনের বাড়িতে ঠিকঠাকভাবে পরিষ্কার হয়, কিন্তু ফ্রিজ কিন্তু প্রত্যেকের পরিষ্কার করা উচিত পার্শ্ব দিয়ে, কারণ ওখানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জন্মায় এবং খাবারের সাথে ফুড কন্ট্যাক্ট হয় এবং সেটা থেকে আমাদের শরীর খারাপ। অনেকে আমরা বলি না যে আমার বাচ্চারা অনেকদিন ধরে ভুগছে, কিছু খেলে অম্বল হয়ে যাচ্ছে, বা বাচ্চার খিদে হচ্ছে না, অনেক কিছু প্রবলেম থাকে, অনেক কিছু করার চেষ্টা করি, হয়তো এটা আমি ওভারলুক করে গেছি, হতে পারে। পার্শ্ব একটা অসাধারণ প্রোডাক্ট, ঠিক আছে। এরপর আমাদের কার ওয়াশ আছে, আমাদের সিলিকন গ্লেজ আছে কার পালিশ করার, এটা আমাদের হোম কেয়ার রেঞ্জ বললাম।
পার্সোনাল কেয়ার রেঞ্জে আমাদের কি আছে, সাবান, শ্যাম্পু, পেস্ট, তেল, এগুলো আছে। সাবান তো আমাদের অসাধারণ একটা প্রোডাক্ট আছে। সাবান আমাদের দু ধরনের সাবান পাওয়া যায়, শীতকালে গ্লিসারিন আর একটা ক্রিম ময়শ্চারাইজিং সাবান। একদম মানে ভেরি এফেক্টিভ, চলে বেশি দিন, লাগে কম, গলে কম, একটা দারুণ প্রোডাক্ট সাবান। গ্লিস্টার অসাধারণ একটা প্রোডাক্ট, মানে লোকে তো এইরকম বলে তোমাদের কোলগেটটা অসাধারণ, নামই জানে না অনেকে। কিন্তু অ্যাম্বের প্রথম 100 crores এর বিজনেস করেছিল যখন কোম্পানি প্রথম এসেছিল ভারতবর্ষে, প্রথম প্রোডাক্ট যেটা 100 crores এর ব্যবসা করেছিল সেটা হচ্ছে আমাদের গ্লিস্টার। ভাবুন, আমাদের গ্লিস্টার দু ধরনের আছে, একটা হার্বাল গ্লিস্টার আর একটা হচ্ছে আমাদের নর্মাল গ্লিস্টার, ঠিক আছে। বডি ওয়াশ, বডি শ্যাম্পু, গ্লিসারিন এবং হানি অসাধারণ একটা প্রোডাক্ট, আমার তো দারুণ লাগে এবং সারা বছর ব্যবহার করি। বডি লোশন, বডি শ্যাম্পু, ঠিক আছে। নেক্সট পাউডার। আমার মেয়ে তো ছোট যখন ছিল না, পাউডার যেমন প্রতি 15 দিনে একটা করে পাউডার লাগতো। ওই পাউডার মেখে বসে, কি করছিস রে, গিয়ে দেখি ড্রেসিং টেবিলের সামনে পাউডার মেখে ভূত হয়ে আছে, ঠিক আছে। পাউডার মাখতে এত ভালো, আমাদের পাউডারটা না এত ভালো, মানে আমার ভাইপো আঁতুর থেকে পাউডার ব্যবহার করে। ভাবুন, আঁতুর থেকে ব্যবহার করে। ওর এখন 6 বছর 7 বছর বয়স হলো, ও আঁতুর থেকে আমাদের পাউডার ব্যবহার করে। মানে এটা একদম 1 থেকে 100 সবাই ব্যবহার করতে পারে, আনপ্যারালাল একটা পাউডার। এটা ডেমনস্ট্রেশন হয়। এরপর আমাদের ছেলেদের রেঞ্জে কিছু প্রোডাক্ট আছে, ডাইনামাইট রেঞ্জের শেভিং ফোম আছে, এখানে 3-in-1 শাওয়ার জেল আছে, আমাদের শ্যাম্পু আছে 2-in-1 শ্যাম্পু, যাদের নর্মাল শ্যাম্পু চুলে কোনো প্রবলেম নেই, রেগুলার ইউজ করার জন্য শ্যাম্পু আছে, যাদের ড্যান্ড্রফ আছে, যাদের হেয়ার ফল প্রবলেম আছে তাদের জন্য একটা স্পেশাল ক্যাটাগরি প্রোডাক্ট আছে স্ক্যাল্প টনিক। চুলে যাদের প্রবলেম আছে, চুল পাতলা হয়ে যাচ্ছে, ইচি স্ক্যাল্প, বা হতে পারে যে চুল পড়ে যাচ্ছে, যদি ফলিকেল থাকে তাহলে সেক্ষেত্রে এটা ব্যবহার করা যায়, সিলিকন স্ক্যাল্প টনিক। এরপর আমাদের স্কিন কেয়ার রেঞ্জে আসি। স্কিন কেয়ার রেঞ্জে আমাদের দুটো ক্যাটাগরি বেসিক্যালি, একটা হচ্ছে আর্টিস্ট্রি, সুপার প্রিমিয়াম ব্র্যান্ড। এখন তো সবাই নিশ্চয়ই 3-6-12টার মেসেজ নিশ্চয়ই সবাই পেয়েছে, ঠিক আছে। 3-6-12টা আর্টিস্ট্রি, মানে 3টে ফেজে কিন্তু আর্টিস্ট্রি প্রোডাক্ট দরকার, 20-30-40। কত রকমের স্কিন টাইপ আছে, কতক্ষণ ব্যবহার করা উচিত, সব একদম রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট হচ্ছে আর্টিস্ট্রি। এবং আমাদের যা পরিবেশ পরিস্থিতি এখন 20 পর থেকে আমার মনে হয় আর্টিস্ট্রিতে কোম্পানি রেকমেন্ড করছে ব্যবহার করা উচিত। অ্যাটিটিউড একটা রেঞ্জ আছে, অসাধারণ একটা রেঞ্জ, কিন্তু তারপরেও আর্টিস্ট্রি কিন্তু একটা আনপ্যারালাল রেঞ্জ। অ্যাটিটিউড রেঞ্জ যেটা আছে, যেটা আমাদের স্কিনে অ্যাটলিস্ট টিনেজার রেঞ্জে আমরা বলতে পারি যে ওখানে অ্যাটিটিউড রেঞ্জটা ইউজ করার জন্য সেখানে আমাদের ডে ক্রিম, নাইট ক্রিম, ফেস ওয়াশ আছে, সেখানে অয়েলি স্কিন, ড্রাই স্কিন আছে, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু কালার কসমেটিক্সও আছে। আর একটা বিগ সেগমেন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের নিউট্রিলাইট রেঞ্জ। এটা নিউট্রিলাইট নিয়ে যেটা বলছিলাম যে আমাদের সার্টিফাইড অর্গানিক ফার্মিং কারুর কাছে নেই। নিউট্রিলাইট 1934 সালে একটা কোম্পানি, যে কোম্পানি এত বছর ধরে রাজত্ব করছে এবং 1 নম্বরে দাঁড়িয়ে আছে। এবং আর একটা ইনফরমেশন দিই আপনাকে, লাস্ট 13 ইয়ার্স অ্যামওয়ে নাম্বার 1 আছে ওয়ার্ল্ড ওয়াইড। এটার জন্য আমরা প্রত্যেকে প্রাউড ফিল করি। এটা আপনারা ChatGPT দেখতে পারেন, আমাদের ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক বলে একটা ওয়েবসাইট থাকে, সেখান থেকে ডিটেলস আমি নিজে ক্রস চেক করে দেখেছি। ভাবুন, এত বছর ধরে দাঁড়িয়ে, ইভেন কোভিডেও কিন্তু আমরা নাম্বার 1 ছিলাম, যেখানে সারা পৃথিবীতে ব্যবসা প্রত্যেকের ডাউনফল হয়েছে। আনপ্যারালাল, মানে এর ধারে কাছে কিছু নেই বলা যায়, মানে কেউ নেই সেকেন্ড লেভেলে যে বিজনেস করে তাই এর 50% ব্যবসা করে। নিউট্রিলাইট রেঞ্জে আমাদের প্রচুর কিছু আছে, আমাদের ফাউন্ডেশন কিছু প্রোডাক্ট আছে, প্রোটিন আছে, ভিটামিন, মিনারেলস, গুড ফ্যাট, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ফাইবার, গুড ফ্যাট, মানে এমন একটা ফাইবার, সলিউবল ফাইবার বাজারে পাওয়া যায় না। পেটকে ভালো রাখার জন্য, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখার জন্য ফাইবার। প্রোটিন পাউডার, এর প্যারালাল প্রোটিন পাউডার আমি মার্কেটে কোথাও দেখিনি। যদি প্রাইসে কম্পেয়ার করতে চাই হয়তো এর থেকে কম পয়সায় পেতে পারি, কিন্তু কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোটা একসঙ্গে পাওয়া যায় না। আর এ যা কোয়ালিটি দেয়, সেই কোয়ালিটি যদি আপনি কোথাও খুঁজতে যান এর থেকে 3 গুণ বেশি দাম দিতে হবে, কারণ এর কোয়ালিটির ধারে কাছে কেউ নেই। এর সাথে আছে 13টা ভিটামিন, 11টা মিনারেলওয়ালা ডেলি প্লাস, খেতে হয় ডেলি, নামও ডেলি। এবং এর সাথে থানকুনি পাতা আছে, 13টা ভিটামিন, 11টা মিনারেল, থানকুনি পাতা। মানে বলে শেষ করা যাবে না নিউট্রিলাইটের এত রেঞ্জে প্রোডাক্ট। এটার যা উপকার, এটার যা বেনিফিট বুঝেছি, আর ফিরে যাইনি। নেক্সট একটা প্রোডাক্ট দেখাই, সেটা হচ্ছে ভিটামিন সি, ট্রিপল প্রোডাক্ট।
আমরা জানি কোভিডের পর থেকে আমরা প্রত্যেকে জেনেছি যে ভিটামিন সি আমাদের খাওয়া উচিত। তার আগে কি জানতাম না? জানতাম না, সত্যিই জানতাম না। কোভিড থেকে বলেছে, ডাক্তারদের আগে বলতে গেলে ডাক্তারবাবুরা বলতেন যে মাল্টিভিটামিন আবার কি জিনিস, এসব কেউ খায় নাকি, যেটা দিচ্ছি সেটাই খান আর আমারটাই বেস্ট। হোমিওপ্যাথি ডাক্তারবাবু বলেন অ্যালোপ্যাথি খারাপ, অ্যালোপ্যাথি ডাক্তার বলেন হোমিওপ্যাথি খারাপ, আয়ুর্বেদ বলে এরা সব খারাপ। তো সবাই সবাইকে কাটছে। আমি ভেরি রিসেন্টলি ভাগনাকে নিয়ে গল ব্লাডার স্টোনে অপারেশন করা দেখেছি ডাক্তারের কাছে। তো একজন এমডিকে দেখানো হয়েছে, তো ডাক্তার বললেন আপনার কোনো ওষুধে অ্যালার্জি আছে? বললো আমার অ্যালার্জি কিছু নেই, আমরা ওই দরগা বলে একটু হোমিওপ্যাথি খাই। স্ট্রেট কাট উনি একটা লাইনই বলেন, একদম খাবেন না। পরে আর আমাকে ওনাকে জিজ্ঞেস করার সাহস হয়নি কেন বলছেন এই কথাটা, ঠিক আছে, লজিক নেই। আবার যখন অপারেশনের পরে ওকে গিয়ে ডাক্তারবাবু ওই ডাক্তারের কাছে গেলাম, তো ভাগনাকে জিজ্ঞেস করলো তুমি কি খাও সকালবেলা, তোমার ডায়েট প্ল্যান কি? বললো ডাক্তারবাবু সকালবেলা একটা প্রোটিন পাউডার। সেটা কি জিনিস, সকালে তো প্রোটিন খাওয়া একদম উচিত নয়। আমি ভাগনাকে বললাম তুই চুপ কর, ডাক্তারবাবু যা বলছে চুপ করে শোন, সব কথা সবাইকে শোনে বলিস না, ঠিক আছে। তো ডাক্তারবাবুরা কিন্তু এখন আপনি খেয়াল করে দেখবেন, পেটে প্রবলেম হচ্ছে, ডাক্তারবাবু প্রোবায়োটিক ক্যাপসুল দিচ্ছে। আপনি উইকনেস লাগছে, এনি রিজন, আপনি ডাক্তারবাবুর কাছে যান, ডাক্তারবাবু একটা করে মাল্টিভিটামিন দেবে। কেন, কোথা থেকে এলো? তার কারণ কোভিডের পর থেকে ডাক্তারবাবুরা বুঝেছেন, বা আমরা সাধারণ মানুষ, ডাক্তারবাবুদের বলবো না, আমরা সাধারণ মানুষ বুঝেছি ইমিউনিটি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়ানোটা প্রয়োজন। কারণ ইমিউনিটি কিন্তু নিজেদের একটা ইমিউনিটি থাকে, কিন্তু সেই ইমিউনিটিকে বুস্ট করতে হয়, সেই ইমিউনিটিকে প্রোটেক্ট করতে হয়। তার জন্য আমার বাইরে থেকে ইমিউনিটি বাড়ানোর জন্য আমাদের কাছে একটা অসাধারণ প্রোডাক্ট আছে ভিটামিন সি। এবং এই ভিটামিন সিটাতে কী কী আছে? ভিটামিন সি, যষ্টিমধু এবং হলুদ। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখেন, হলুদ কি করে কি বলবো অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে? অ্যান্টিবায়োটিক কথাটা বললাম শুধু জাস্ট একটুখানি বলি। দেখবেন অ্যান্টিবায়োটিক খেলে না, ওই প্রোবায়োটিকের কথা থেকে চলে এলো যে গুড ব্যাকটেরিয়া। অ্যান্টিবায়োটিক যখন খাই আমরা, তখন দেখবেন ওই পোস্ট অ্যান্টিবায়োটিক পিরিয়ড 3 দিন 5 দিনের পরে দেখবেন শরীর উইকনেস, মুখে খিদে নেই, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, কারণ ওই ব্যাড ব্যাকটেরিয়াগুলো মারতে মারতে গুড ব্যাকটেরিয়াও চলে গেছে। এই হলুদ কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে, অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। খুব ভালো বুঝবেন, কি করে বুঝবেন? ফ্রি র্যাডিক্যালকে মারে। বিয়ে বাড়িতে দেখেছেন তো, যে আম কেটে রাখার পরে, আলু কেটে রাখার পরে ডেচকিতে হলুদ জলে চুবিয়ে রাখে। কারণ অত ধরুন 20 কেজি 30 কেজি আলু কাটবে, সময় লাগবে, তো ততক্ষণ আলুটা কালো হয়ে যাবে, যেটা আমাদের বাড়িতে হয়, সবাইকার বাড়িতে হয়। কিছুক্ষণ দেখে আপনি ঘুরে আসবেন এক রাউন্ড ছাদ থেকে, ব্যাস দেখবেন এসে আলু কালো হয়ে গেল। আম কেটে রেখেছেন কালচে হয়ে গেছে, ফল কেটে রেখেছেন কালচে হয়ে গেছে। মাকে বললাম এগুলো কালো হয়ে গেছে কেন? বললো ওই বটির আঁশ উঠেছে, ঠিক আছে। তাহলে একদম ফল কেটে রাখবে না, ঠাকুরকে গোটা উৎসর্গ করো, আমরা কেটে ওটা ভাগ করে নেব, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। ওইটা হচ্ছে ফ্রি র্যাডিক্যাল এফেক্ট। এতে হলুদ দেওয়া আছে। হলুদ ইজ অসাধারণ একটা অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। আমি এর একটা ডেমনস্ট্রেশন দেখাই। এইখানে একটা ভিটামিন সি গুঁড়ো করে রাখা আছে, ঠিক আছে। ধরে নিন এই দুজন ভদ্রলোক একই পরিবেশে থাকে, একই বয়স, একই লাইফস্টাইল, সব কিছু, খাওয়া দাওয়া থাকা পড়া সব এক রকমের। এর মধ্যে একজনকে ভিটামিন সি রেকমেন্ড করা হয়েছিল। তো ওনার শরীর খারাপ হয়েছিল, ওনাকে বলা হয়েছিল, বোঝানো হয়েছিল যে না ভিটামিন সি খাওয়া প্রয়োজন। উনি বুঝেছেন, লজিক্যালি বুঝেছেন, না সত্যি তো ইমিউনিটি বাড়ানোর জন্য, লং টার্ম সুস্থ থাকার জন্য কিন্তু ভিটামিন সি খাওয়া প্রয়োজন। তো উনি ভিটামিন সি খান, এই ভদ্রলোক ভিটামিন সি খান। আর এই ভদ্রলোক ভিটামিন সি খান না। বলছে কি দরকার যে ভাই অত টাকা খরচা করা, যখন হবে তখন দেখা যাবে, আমি তো সুস্থই আছি, তোদের সাথে বড় বড় ব্যাপার, এরা মানুষরা বলে আমাদের, ঠিক আছে। তো একে তাই বলেছে, আর তুই এসব খাস না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, উনি খাচ্ছেন না, একবার বলে দিয়েছেন খাবেন না। এরপরে এইটা হচ্ছে বেটাডাইন, ঠিক আছে। বেটাডাইনের কম্পোজিশনটা খানিকটা ফ্রি র্যাডিক্যালের মতো। আমি তো আমার শরীরের খুলে দেখাতে পারবো না সেল ড্যামেজ কী করে হয়। তো আমি এতে একটুখানি
ফ্রি র্যাডিক্যাল অ্যাড করলাম, এতে একটুখানি ফ্রি র্যাডিক্যাল অ্যাড করলাম। দেখুন এনার ফ্রি র্যাডিক্যাল এফেক্ট হলো, এনার কিন্তু হলো না। দুটোর মধ্যে পার্থক্য বুঝুন। ইনি ভিটামিন সি খেয়েছেন। ভিটামিন সি কেন খাওয়া প্রয়োজন? আমাদের প্রতিটা সেলের বাইরে সেল মেমব্রেনকে প্রোটেক্ট করার জন্য আমাদের ভিটামিন সি প্রয়োজন। আর একটা সেলকে প্রোটেক্ট করতে পারলে, আমাদের কোটি কোটি সেল আছে, সেলকে প্রোটেক্ট করতে পারলে, আমি যদি আমার এই ঘরটা প্রোটেক্ট করতে পারি, তাহলে একটু একটু করে সবাই যদি নিজেকে প্রোটেক্ট করতে থাকে, তাহলে এই পাড়া, এই গ্রাম, এই শহর কিন্তু প্রোটেক্টেড থাকে, যদি আমরা নিজেদের সেফটিটা বুঝি। এই ভিটামিন সি ওভারঅল প্রোটেকশান দেয় আমাদের শরীরের। এবং প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এগুলো সাপ্লিমেন্ট, এগুলো মেডিসিন নয়। এখানে লেখায় থাকে ইটস এ সাপ্লিমেন্ট নট ফর মেডিসিনাল ইউজ। রোগ হলে ডাক্তার কাছে যেতেই হবে, বাট তার প্রকোপটা যাতে কমানো যায়। আর্থারাইটিস একটা বয়সে আসবেই, কিন্তু সেই আর্থারাইটিস যদি 40-এ আসলে ভালো না 60-এ আসলে ভালো? অবভিয়াসলি 60-এ আসলে ভালো। তাহলে প্রথম থেকে একটু ক্যালসিয়াম খাওয়া দরকার। ঠিক সেরকমই শরীর খারাপ হতে পারে, আমি বলছি না, মানুষ তো রোবট নয়, মানুষই শরীর খারাপ হতে পারে, বাট তার ফ্রিকোয়েন্সি, তার কি বলবো প্রকোপ কতটা হবে সেটার উপর ডিপেন্ড করছে। একটা বাচ্চা বারবারই শরীর খারাপে পড়ে, তাকে আমরা কিডস ওয়েবে ভিটামিন সি দিতে পারি, তাকে আমরা আমাদের কিডস ড্রিঙ্ক দিতে পারি, নিউট্রিটিং প্লাস যেটা এসছে ইমিউনিটি বাড়ানোর জন্য, তাকে ওভারঅল প্রোটেকশনের জন্য। একটা বাচ্চা কিন্তু খেতে জানে, তাকে আমরা নিউট্রিটিং প্লাস দিতেই পারি বাচ্চাদের খাওয়ানোর জন্য, বড়রাও খেতে পারি। অসাধারণ, কত বলবো, মানে বলে শেষ করা যাবে না, এটা বিশাল বড় সাবজেক্ট, সমুদ্র। 1934 সাল থেকে এত বছরের সিলেবাস তো আমি আর 10 মিনিটে কভার করতে পারবো না, ঠিক আছে? তো এই হচ্ছে পার্থক্য, বুঝুন। তো সেইটা হচ্ছে আমাদের ভিটামিন সি প্রত্যেকের খাওয়া উচিত, এবং প্যারালালি প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমাদের খাওয়া উচিত। এবং এইখানে জাস্ট একটা লাইন বলে ফার্স্ট পার্টটা শেষ করবো, সেটা হচ্ছে আমাদের হার্বস রেঞ্জের কিছু প্রোডাক্ট আছে যেগুলো একদম আমাদের ঘরোয়া, যেগুলো আয়ুর্বেদ, যেটা আমাদের দেশ থেকে তৈরি হয়েছিল, সেই প্রোডাক্টগুলো। এটা হচ্ছে ব্রাহ্মী, ব্রেনের জন্য খুব ভালো। আমরা জানি বাজারে ব্রাহ্মী শাক পাওয়া যায়, আর এতে কি পাওয়া যায়, ঠিক আছে? তুলসী আছে, ত্রিফলা আছে, এভিএইচ, আমলকি, বিবিতাকি, হরিতাকি, বাসাকা আছে, বাসকা, মুলতি, সুরাসা। প্রচণ্ড ক্রনিক বুকে সর্দি বসা, আমার একটা ধাত ছিল, একটুতেই ঠান্ডা লেগে যাওয়া, রুম টেম্পারেচারে এদিক ওদিক হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে। আমার মেয়ের এভরি সিজনে অ্যান্টিবায়োটিক, আমরা এগুলো সব কভার করে নিয়েছি। আমরা বাড়িতে পুরো নিউট্রিয়েন্ট কভার একটা ফ্যামিলি, এবং বাকি প্রোডাক্টগুলো আমরা সব বাড়িতে ব্যবহার করি, এবং আমরা প্রত্যেকে বেনিফিটেড। আমি প্রথমে যেটাতে দেখাচ্ছিলাম যে প্রোডাক্ট ইউজ করা এবং সেটা কিছু মানুষের সাথে রেকমেন্ড করা, জাস্ট এইটুকু করা। ব্র্যান্ড চেঞ্জ করেছি, বাইং সোর্স চেঞ্জ করেছি, ইউজের পাশাপাশি কিছু মানুষকে রেকমেন্ড করেছি, পুশ সেল করিনি, বাট ইনফরমেশানগুলো দিয়েছি, লজিক্যাল কিছু ইনফরমেশান দিয়েছি। যাদের মনে হয়েছে না এগুলো ব্যবহার করা যেতে পারে তারা ব্যবহার করে, যারা মনে করেন না তারা করছে না। কিন্তু প্রচুর মানুষ আজকে খুঁজছে, আমাদের কাজ হচ্ছে সেই মানুষগুলোর কাছে পৌঁছানো। তো থ্যাংক ইউ। ফার্স্ট পার্টটা আমি এখানে শেষ করছি। ওভার টু হোস্ট।